প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। মহান বিজয় দিবসের শুভেচ্ছা। মুক্তিযুদ্ধের বীর সেনাদের প্রতি জানাচ্ছি বিনম্র শ্রদ্ধা। আমন্ত্রণ বাংলা ভিশনের প্রতিদিনের আয়োজন, সংবাদপত্র ও সংবাদ মাধ্যমগুলোর শীর্ষ অনুষ্ঠান নিয়ে বিশ্লেষণধর্মী আয়োজন ফ্রন্ট পেজে। আপনাদের সাথে আছে আমি বেনজির আহমেদ। আজকে অতিথি হিসাবে আমাদের সাথে আছেন অ্যাডভোকেট নজমুল হক নান্নু, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা। নান্নু ভাই, আপনাকে স্বাগতম। ধন্যবাদ। মূল অনুষ্ঠানে যাবার আগে আমরা দেখে নিব আজকের প্রধান প্রধান সংবাদ শিরোনামগুলো। দৈনিক প্রথম আলো, আজ মহান বিজয় দিবস। গণতান্ত্রিক ব্যর্থতার সুযোগ নিয়েছে মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি। দৈনিক আমার দেশ, আজ মহান বিজয় দিবস। বাংলাদেশের পথ চলা এখনও নিষ্কণ্টক নয়। বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ শুরু করেছে ভারত। দৈনিক ইত্তেফাক, সহিংসতা রোধে এমপি প্রার্থীদের আগ্নেয়াস্ত্র লাইসেন্স, নতুন নীতিমালা। উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে হাদি। দৈনিক ইনকিলাব, সর্বত্রই ব্যানার পোস্টার, আচরণবিধি লঙ্ঘনের হিড়িক, ভোটের আগেই ইসির ঢিলেমি। গৌরব উজ্জ্বল মহান বিজয় দিবস আজ। দৈনিক নয়া দিগন্ত, এবারের বিজয় দিবস হোক নতুনভাবে ঐক্যবদ্ধ হওয়ার দিন, প্রধান উপদেষ্টা। কিলারদের হিট লিস্টে হাসনাত, সাদিক সহ ডাকসু নেতৃবৃন্দ। মহান বিজয় দিবস আজ। দৈনিক যুগান্তর, আজ মহান বিজয় দিবস। নতুন বাংলাদেশ গড়ার দৃঢ় প্রত্যয়। হাদির হামলাকারীরা ভারতে, জনমনে ক্ষোভ। দৈনিক সমকাল, মহান বিজয় দিবস আজ। অস্ত্রের লাইসেন্সের মেয়াদ ও দেহরক্ষী ভোটের 15 দিন পর্যন্ত থাকবে। দৈনিক বাংলাদেশ প্রতিদিন, মহান বিজয় দিবস আজ। সবার উপরে মুক্তিযুদ্ধ। দৈনিক কালের কণ্ঠ, আগামী সরকারের বড় পরীক্ষা অর্থনৈতিক সংকট ব্যবস্থাপনা। মহান বিজয় দিবস আজ। 336 জনের গেজেট বাতিলের সুপারিশ। দৈনিক মানব জমিন, তারুণ্যকে প্রাধান্য দিয়ে আসে বিএনপির ইস্তেহার। নির্বাচন বানচালে ষড়যন্ত্রকারীরা থেমে নেই। মহান বিজয় দিবস আজ। দৈনিক দেশ রূপান্তর, রাজনীতিতে বড় বাঁক। আইনশৃঙ্খলা অবনতি হয়নি, সিইসি। দৈনিক কালবেলা, ঢাকায় ভয়ঙ্কর 20 শুটার। আজ মহান বিজয় দিবস। দৈনিক বণিক বার্তা, সশস্ত্র বাহিনীর অভ্যুত্থান ছিল মুক্তিযুদ্ধের বিজয়ের অন্যতম ভিত। দ্য ডেইলি স্টার, ভিক্টোরি ডে টুডে, a nation born out of blood and grit. Candidates July warriors can now apply for firearms. The New Age, Victory Day today. No progress in war crime trials in 16 months. CEC remarks on Hadi spark outrage. জি নানু ভাই, এতদিন দেখছিলেন যে বিভিন্ন পত্রিকার শিরোনাম, সব পত্রিকারই কিন্তু একটা কমন শিরোনাম, মহান বিজয় দিবস আজ। স্বাধীনতার অর্থাৎ বিজয়ের 55তম বছরে আমরা পদার্পণ করেছি। আমাদের যে প্রত্যাশা প্রাপ্তি কতটুকু পেয়েছি, 71-এর যে স্বপ্ন ছিল সেটা কি আমরা এখনো পূরণ করতে পেরেছি? আচ্ছা, ধন্যবাদ আপনাকে। সুধী দর্শক, আজকে মহান বিজয় দিবস। এই বিজয় দিবসে বাংলাদেশের সকল মানুষকে জনগণকে আমি গভীর শ্রদ্ধা এবং শুভেচ্ছা জানাচ্ছি। প্রথমেই বাংলা ভিশনের মতো একটি জনপ্রিয় মিডিয়া আজকে যে বিজয় দিবসের অনুষ্ঠান করছেন, তার জন্য সকল সাংবাদিক এবং কর্মীদেরকেও আমি শুভেচ্ছা জানাই। আমাদের আজকে প্রথমেই এই যে 71-এর মুক্তিযুদ্ধ, এই যুদ্ধ সংগঠিত করে যারা যুদ্ধ করে প্রাণদান করেছেন, যারা শহীদ হয়েছেন, সেই সব শহীদানদের প্রতি আমাদের গভীর শ্রদ্ধা সালাম জানাই। সেই সব পরিবার যারা তাদের সন্তানকে হারিয়েছেন, তাদের দুঃখ বেদনার সাথে আমরাও আছি। এই জন্যেই আমরা বলি 16ই ডিসেম্বর হলো আনন্দ বেদনার মহাকাব্য। পৃথিবীর ইতিহাসে খুব কম জাতি যুদ্ধ করে পরাজিত করে একটি দেশকে স্বাধীন এবং মুক্ত করেছে। তার জন্য আমাদের অনেক মূল্য দিতে হয়েছে, অনেক প্রাণ দিতে হয়েছে, অনেক রক্ত দিতে হয়েছে। আমরা জানি যে বাংলা ভিশনে কথা বলছি আমি, এই বাংলা ভিশনের একজন ব্যক্তি
তার নাম সাদেক হোসেন খোকা। 67-68 সাল থেকে আমরা যারা পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়ন করে একসাথে কাজ করেছি, 69-এর আন্দোলন করেছি, আমাদের পাশে আসাদ যে মৃত্যুবরণ করেছে, সাদেক হোসেন খোকা ছিল অন্যতম বীর সংগ্রামী। এরপর যখন 2 নম্বর সেক্টরে যখন মুক্তিযুদ্ধ শুরু হলো মেজর হায়দারের নেতৃত্বে, তখন সাদেক হোসেন খোকা ছিল অন্যতম কমান্ডার এবং তার গেরিলা বাহিনী। তাদের মধ্যে ছিল, এখানে বদি ছিল, আশফাক সামাদ মুক্তিযুদ্ধের কিছু আগে সে শহীদ হয়েছে, বীর বিক্রম হিসেবে তাকে সকলেই চিনে। এই তো গোপীবাগেই আশফাক সামাদের বাড়ি। আতাউস সামাদ যিনি প্রখ্যাত সাংবাদিক ছিলেন তারই ভাতিজা, এবং তৌফিক সামাদ, ইশতিয়াক আজিজুল ফাত বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি, ওখানে পিনু ছিল। গোপীবাগের কথা বলছি, আমাদের সংগঠন ছিল, বিরাট গেরিলা বাহিনী ছিল, আর শহীদুল্লাহ খান বাদল ছিল সকলের সাথে সেখানে কোঅর্ডিনেটর হিসেবে যোগাযোগ করত। ঢাকা, ফরিদপুর এবং কুমিল্লার বিরাট অংশ নিয়েছিল এই 2 নম্বর সেক্টর। আমি আজকে সাদেক হোসেন খোকার কথা স্মরণ করছি, আমি শ্রদ্ধা জানাই এত বড় একজন বিপ্লবী যোদ্ধা, বিপ্লবী মুক্তিযোদ্ধা, তার প্রতি। আজকে আপনি যে প্রশ্নগুলো করেছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই যে 71-এর মুক্তিযুদ্ধ 54 বছর পেরিয়ে গেছে, এখন 55-তে এটা পড়েছে। কি পেলাম আমরা, কতটা আমরা পেলাম? আপনাকে স্পষ্ট করে আমি বলতে চাই যে আমাদের আশা, আমাদের প্রাপ্তি, আমাদের যে লক্ষ্য ছিল সেখানে আমরা পৌঁছতে পারিনি। মজলুম জননেতা মৌলানা ভাসানী এবং তার সাথে সংশ্লিষ্ট যেসব বিপ্লবীরা ছিলেন, সেখানে ভাষা আন্দোলনের মতিন সাহেব ছিলেন, কাজী জাফর আহমেদ ছিলেন এবং অন্যান্যরা ছিলেন বিভিন্ন শাখার। লক্ষ্য ছিল আমাদের এমন একটি স্বাধীন দেশ, যাকে বলা হতো স্বাধীন জনগণতান্ত্রিক পূর্ব বাংলা। সেই বাংলায় আমরা এমন একটি গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি করব, যে পরিবেশ ধীরে ধীরে শোষণ মুক্তির পথে যাবে। আর যদি আমরা এটাকে আদমজি বাওয়ানি ইস্পাহানির মতো যদি পাকিস্তান যেভাবে হয়েছিল, টাটা বিরলার হাত থেকে একটা শোষণের ক্ষেত্র হিসাবে পাকিস্তান, আর পাকিস্তানের একটি অংশ পূর্ব পাকিস্তান নাম দিয়ে কলোনিতে যেরকম ধরনের শোষণ করে সেরকম শোষণের বাজার হবে। মৌলানা ভাসানী মহান নেতা বলেছিলেন, যদি বাঙালিদের মধ্যে গিয়ে বাঙালি আদমজি বাওয়ানি ইস্পাহানি যদি শোষকদের প্রতিনিধিরা যদি ক্ষমতায় যায়, দেশ শাসন করে, তাহলে আরও ভয়াবহ পরিণতি হবে। সেটাই হয়েছিল। আমরা দুর্ভিক্ষ পেয়েছি, আমরা মৃত্যু পেয়েছি, আমাদের এখানে মানুষ মারা গিয়েছে, কৃষক, শ্রমিক, মেহনতি, তারা কিন্তু তাদের এই মুক্তিযুদ্ধের যে ফসল তা কিন্তু তারা ঘরে তুলতে পারেনি। এই তো ইতিহাস। এই মর্মান্তিক ইতিহাসের জন্য এত মানুষ প্রাণ দিয়েছে, এত মানুষ যুদ্ধ করেছে, এবং আজকের এই দিনে আমি নিজের চোখের সামনেই দেখেছি, এটা নতুন দৃশ্য নয়। এক বাড়িতে আপনার ফিরে এসছে তো আনন্দ, পাশের বাড়িতে কান্না। কেন? তাদের ছেলে ফিরে আসেনি। ওই যে গান আছে না, খোকা আসবে কি আসবে না, এটা কিন্তু খুব সত্য। প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ তাই ছিল। সুতরাং আজকের এই আনন্দের দিন আর আনন্দ থাকে না, এটা বেদনার দিন। সেই জন্যেই আনন্দ বেদনার মহাকাব্য। আমরা কিন্তু আমাদের ঈপ্সিত লক্ষ্যে আমরা পৌঁছতে পারিনি, এখনও আমাদের অনেক সমস্যা। সেই সমস্যা সংকুল অবস্থা পাড়ি দেওয়ার জন্যেই আমাদের প্রস্তুতি গ্রহণ করতে হবে। এখনও আবার আপনি পড়েছেন, আপনি বলেছেন, আপনাকে ধন্যবাদ। সেই পরাজিত শক্তি, যেই শক্তি যারা আমাদেরকে সচেতনভাবে ধর্মের নামে তারা ধর্ষণ করেছে, লুণ্ঠন করেছে, আগুন দিয়েছে, হত্যা করেছে, তারা আবার মাথাচাড়া দিয়ে নানান ধরনের সমস্যা, সংকট, বিপদ সৃষ্টি করেছে। তাহলে আমাদের কি করতে হবে? হোয়াট ইজ টু বি ডান? আপনি বলুন, এর পরের প্রশ্ন কি হবে?
আগস্ট পরবর্তী বিশেষ করে আপনার যে আওয়ামী সরকার পতনের পর শেখ হাসিনা তো পালিয়ে গেল, পালিয়ে যাওয়ার পরে যেটা আপনি বলছেন আগামী নির্বাচন আসছে, প্রধান উপদেষ্টা তার বাণীতে বলছেন নতুন বাংলাদেশ গড়তে হলে আবারও সেই ঐক্যবদ্ধ হতে হবে। কিন্তু আপনি যেটা বললেন যে পরাজিত শক্তিরা, সেই নিয়ে আমরা দেখছি বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে আগামীর যে নির্বাচন 12 তারিখে এই নির্বাচন বানচালের ষড়যন্ত্র হচ্ছে এবং রাজনৈতিক নেতাদের মধ্যে যে দূরত্ব সৃষ্টি হচ্ছে, বক্তব্য পাল্টা বক্তব্য, তাহলে এগুলি যদি অব্যাহত থাকে তাহলে মুক্তিযুদ্ধের সেই চেতনা কি আরো শানিত হবে না? এখানেই কি আবার নতুন করে পরাজিত শক্তি কি নেমে আসবে? কি ভাবছেন? চমৎকার প্রশ্ন করেছেন আপনি। আমরা এই দীর্ঘ পথ অতিক্রম করে এসে যে জুলাইয়ের যে মহান আন্দোলন এবং সেখানেও একটা আত্মত্যাগ, প্রাণদান, তাদের প্রতি আমরা শ্রদ্ধা জানাই। আর যারা যুদ্ধ করেছিল, যারা সংগ্রাম করেছিল, সেই সব তারুণ্যের প্রতীক তরুণ দল, অরুণ প্রাণের তরুণ দল, তাদেরকেও আমরা অভিনন্দন জানাই আজকের এই 16ই ডিসেম্বর। আপনি খুব ভালো প্রশ্ন করেছেন। প্রতিটি মুহূর্তেই যেন ষড়যন্ত্র, এবং অবাক বিষয় যে আজকের এই সমস্ত ষড়যন্ত্রকে, সমস্ত বাধাকে অতিক্রম করে আমাদের ফেব্রুয়ারির নির্বাচন করতে হবে। বর্তমান যে উপদেষ্টা পরিষদ, প্রধান উপদেষ্টা, সকলেই সেই প্রতিশ্রুতি এবং সেই কথাই আমাদেরকে বলেছিলেন, কিন্তু তাদের কাজের মধ্যে অনেক ত্রুটি রয়ে গেছে যেগুলো তারা সেখানে নিষ্পত্তি করতে পারতেন। সেটা হলো যে পুরনো যে রাষ্ট্র কাঠামো ব্যবস্থা, সেটাকে কিছুটা পরিবর্তন করতে পারতেন। 1 লক্ষ, 2 লক্ষ, 5 লক্ষ সেখানে শান্তিরক্ষী বাহিনী বা পুলিশ নিয়োগ দিতে পারতেন। আমাদের দেশের তরুণরা সেখানে যে কোনো ধরনের, আপনি যদি সঠিকভাবে প্রশিক্ষণ দিতে পারেন, দ্রুত গতিতে তারা সেটা আয়ত্ত করতে পারে। কারণ আমাদের দেশের কম লেখাপড়ায় জানলো বলেই যে তারা একেবারে প্রত্যাখ্যান কিছুই করতে পারবে না, এটা ভুল ধারণা। আমাদের দেশের মতো এত সুন্দর মানুষ দুনিয়ায় আর কোথাও নেই। মওলানা ভাসানী কথাটা বলতেন। আমাদের দেশের একজন কৃষক ঈদের দিনে একটা লাল গামছা এবং একটা লুঙ্গি আর গেঞ্জি পেলে আল্লাহর কাছে শুকরগুজারি করে। আমাদের হচ্ছে সেই দেশের মানুষ। সুতরাং এটা করতে পারতেন। প্রশিক্ষণের, এখানে আপনার প্রশাসনের কিছু পরিবর্তন করে একটা সুষ্ঠু নির্বাচনের কাজ করতে পারতেন। কিন্তু দুঃখের বিষয় যে 71-এর যারা পরাজিত শক্তি, তারা নানান ধরনের মিথ্যার আশ্রয় নিয়েছে। ধর্মকে অবলম্বন করে তারা সেই পুরনো কায়দায় আবার তারা সেখানে দক্ষিণপন্থী এবং দক্ষিণপন্থী চেতনার মাধ্যমে আমাদের গণতন্ত্রের অভিযাত্রাকে তারা বাধাগ্রস্ত করার চেষ্টা করছে। আর যে ফ্যাসিজম, আমরা ফ্যাসিস্ট সকলকেই বলি না। যে ইউরোপ থেকে যে ফ্যাসিজমের যেটাই হয়েছিল, যেটা সে অতীত থেকে সে এমন একটা ভয়াবহ একটা রোগ ফ্যাসিজম, সেটা আমাদের দেশের সেটা পরিলক্ষিত হয়েছিল। এবং সেই শক্তিও এখন কিন্তু প্রচেষ্টা অব্যাহত রেখেছে। কেন রেখেছে? এই জন্য যে আমাদের এখানে দক্ষিণপন্থী শক্তির যে এরকম মাথাচাড়া দিয়ে উঠছে, তারা সাহস পাচ্ছে সেই ফ্যাসিজম আবার এখানে তারা কিভাবে আসবে সেই ষড়যন্ত্র করার জন্য। আপনি নিশ্চয়ই জিনিসটা বুঝতে পারছেন যে তারা আবার চেষ্টা করছে। তাহলে অবস্থাটা কি দাঁড়ালো? অবস্থা দাঁড়ালো যে আমরা যে পথে আমরা যেতে চাই, অর্থাৎ গণতন্ত্রের মাধ্যমে বাংলাদেশকে সুসংগঠিত করে অর্থনৈতিক মুক্তির পথে যেতে চাই, সেটাকে বাধাগ্রস্ত করবার জন্য একটা প্রচেষ্টাকে অব্যাহত রেখেছে। কিন্তু তাহলে আমাদের এখন বর্তমান যে আমাদের এখানে যে অন্তর্বর্তীকালীন সরকার আছে এবং যে নির্বাচন কমিশন আছে, প্রধান নির্বাচন কমিশনার কয়েকদিন আগে একটি কথা বলেছেন, যে কথাটি তার বলা উচিত ছিল না। হাদি গতকালই বলেছেন, হ্যাঁ, যে বলছে গতকালই বলেছেন, নির্বাচন হাদির উপর ঘটনা হামলা একটা বিচ্ছিন্ন ঘটনা, এবং উনি আরো বলেছেন নির্বাচনের আগে দু একটি খুন খারাপি হয়েই থাকতে পারে। এবং তার এই অতীতে বক্তব্য নিয়ে হয়েছে, কিন্তু এর মধ্যে তোলপাড় সৃষ্টি হয়েছে। আমরা কিন্তু দেখেছি অতীতেও অনেক প্রধান নির্বাচন কমিশনার তাদের এই বক্তব্যের কারণেই ব্যাপক সমালোচিত হয়েছে। চমৎকার কথা। তার এই বক্তব্যটা তো আপনি কিভাবে দেখছেন? তার এই বক্তব্য একটা দায়িত্বশীল প্রধান নির্বাচন কমিশনার, যিনি প্রধান ব্যক্তি হন নির্বাচনের, সিম্বল প্রতীক হন যে নির্বাচনের, গণতন্ত্রের, তার পক্ষে এই শিশুসুলভ কথা, এটা হচ্ছে দায়িত্বজ্ঞানহীন মন্তব্য করা মোটেই সমীচীন হয়নি। তার বরং বলা উচিত ছিল
এই ঘটনার কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং আমি সম্পূর্ণভাবে আমি নির্দেশ দিয়েছি যে অবিলম্বে এটাকে কঠোর ব্যবস্থা নেওয়া হোক এবং সতর্ক করে দিয়ে উনি সকলকে আহ্বান জানাতে পারতেন, আসুন আমরা নির্বাচনকে সুষ্ঠুভাবে আমরা করবার জন্য, নিরপেক্ষভাবে করবার জন্য চেষ্টা করি। আপনি যেটা পড়েছেন সেখানে আপনার তারেক রহমান একটা কথা বলেছেন, তারুণ্য এবং সকলকে ঐক্যবদ্ধ হওয়ার। এই মুহূর্তে আমাদের কি করতে হবে? আপনি খুব চমৎকার প্রশ্ন করেছেন। আমাদের কি করতে হবে? হোয়াট ইজ টু বি ডান? আমাদের যেটা করতে হবে সেটি হলো জাতীয় ঐক্যকে সুদৃঢ় করতে হবে। দেখুন, আমরা বাংলাদেশের মানুষ এত শিক্ষিত, বিকশিত, এত চিন্তা ধারণা করছি, আমরা এটা কেন বুঝি না যে আমাদের আজকে জাতীয় ঐক্য সুদৃঢ় করার অর্থটা কি? আমরা সকল রাজনৈতিক দল, আমাদের এখানে যার যার প্রোগ্রাম আছে, কর্মসূচি আছে, নীতি আছে, আদর্শ আছে, সেটা ঠিকই থাকবে। তারপরেও কতগুলো কমন জিনিস থাকবে, যে আমাদের জাতির উপর যদি কোনো আক্রমণ হয়, আমাদের যদি জাতীয় আদর্শের বিরুদ্ধে যদি কোনো শক্তি যায়, আমরা সকলে ঐক্যবদ্ধ হব এবং ঐক্যবদ্ধ হয়ে এই মাতৃভূমিকে এবং রক্ত দিয়ে গড়ায় এই দেশকে বাঁচানোর জন্য, গণতান্ত্রিক চর্চাকে অব্যাহত রাখার জন্যে, অর্থনৈতিক অবস্থানকে বিকশিত করার জন্যে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। এই চেতনা কেন নেই? আমাদের এখানে তো রাজনৈতিক দল বড় ছোট এভাবে আমাদের দেখলে চলবে না। সকল রাজনৈতিক দলেরই সমান মর্যাদা আছে এবং প্রধান নির্বাচন কমিশনারেরও কর্তব্য তাই হবে যে আজকে এমন ধরনের ব্যবস্থা নেওয়া হবে, ছোট বড় বলে কিছু নাই, অমুকের প্রতি অনুকূল, অমুকের প্রতি প্রতিকূল আইন কখনো এভাবে চলে না। সুতরাং সেই কারণের জন্যে আজকে যাতে একটি সুশৃঙ্খল পরিবেশ হয় এবং আমাদের প্রশাসন যেন সুশৃঙ্খল থাকে, প্রশাসন যেন আজকে কারো প্রতি যেন বিরূপ আচরণ না করে, সেদিকে আজকে দৃষ্টি দিতে হবে। আর আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতির জন্য যেটা আছে, যেগুলো আছে, আপনি সেনাবাহিনী, আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনী সারা পৃথিবীতে এটা অনেক প্রশংসিত। আমি চায়নায় বহুবার গিয়েছি। আমি বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ অ্যাসোসিয়েশনের সেক্রেটারি জেনারেল এবং এখন ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট মির্জা গোলাম হাফিজ সাহেব ছিলেন আমার শ্রদ্ধেয়, উনি আমার শিক্ষকও ছিলেন আইনে। গিয়েছি সেখানে, বাংলাদেশ সেনাবাহিনীর প্রশংসা করেছেন তারা, জিয়াউর রহমানের প্রশংসা করেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, এবং বাংলাদেশের জনগণের প্রতি তাদের যে আস্থা ছিল। আমি ব্যাপক সফর করেছি, 3 বার গিয়েছি। সুতরাং আমাদের এই সেনাবাহিনীর উপর আমাদের আস্থাশীল হতে হবে। যে সমস্ত পুলিশ বা বিডিআর বা অন্যরা আছে, তারাও আমাদের দেশেরই সন্তান এবং মানুষ। তাদের প্রতি আজকে বিশ্বাসকে স্থাপন করে নির্বাচনে এখন তারা যেহেতু দায়িত্বে আছে, তাদের কাজে লাগাতে হবে। এর সাথে আর একটি কথা মনে রাখতে হবে, নির্বাচনকে সুষ্ঠুভাবে করতে হলে আপনি নিজেই ভালো মতো জানেন, আপনি একজন অভিজ্ঞ মানুষ, অভিজ্ঞ সাংবাদিক এবং একজন আইনজীবী, আপনি জানেন যে আজকে সকল দলকেই কিন্তু সহযোগিতা করতে হবে, নির্বাচন কমিশনকে, জনগণকেও সহযোগিতা করতে হবে, সচেতন থাকতে হবে। একটি ভোটও যেন আজকে সেখান থেকে এমন কোনো জাল ভোট বা এইসব কোনো কিছু হয়েছে সেটা যেন না হয়। আর একটি কথা আমার আছে, সেটি হলো এই যে নির্বাচনী যে সমস্ত আপনার কেন্দ্রগুলো আছে, নির্বাচনের কেন্দ্র, ভোট কেন্দ্র, সেখানে যেন বিপুল সংখ্যক মানুষ ভোট দিতে যায়। এই ভোটারের জি 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 ভোটারের সংখ্যা যেন বৃদ্ধি পায় এবং অনেক আতঙ্ক বা অনেক কিছু হতে পারে, নিজেদের থেকে যেন আতঙ্ক যেন না ছড়ায়। এই যে এই হচ্ছে, এই হবে, ওই হবে, বোমাবর্ষণ হবে, নিজেরাই যদি আমরা এই কথাগুলো বলি তাহলে তো মানুষ সেখানে ভয় পেয়ে যাবে। আজকে সেখানে এইকে প্রতিরোধ করার জন্য সচেতন করতে হবে, কিন্তু তার ভাষা, কী ভাষা প্রয়োগ করতে হবে, ব্যবহার করতে হবে, এগুলো জানতে হবে। নির্বাচনকে সামনে রেখে যে আপনি বলছেন যে রাজনৈতিক দলগুলোর মধ্যে সহযোগিতা থাকতে হবে, পাশাপাশি লেভেল প্লেয়িং ফিল্ড যাকে বলে সেটা নিশ্চিত করতে হবে কমিশনকে।
বিশেষ করে সিএসির বক্তব্যের পর কিন্তু রাজনৈতিক দলের বিভিন্ন দল সিএসির পদত্যাগ দাবি করেছেন। এনসিপি নেতারা, জামায়াতের পক্ষ থেকে বলা হয়েছে সিএসির এই বক্তব্যে একটা ব্যাখ্যা দিতে হবে। তবে সিএসি থেকে কিন্তু একটা ব্যাখ্যা দিয়েছে, সেখানে তিনি বলেছেন তিনি আসলে ওভাবে বোঝাতে চাননি হাদির উপর যে হামলা সেটা যাতে নির্বাচন বানচালের কোনো ষড়যন্ত্র হবে না, নির্বাচন নস্যাৎ করতে পারবে না, এটা আপনার বোঝাতে চেয়েছে। নির্বাচন কমিশন এই ব্যাখ্যাটা দিয়েছে। আমার কথা হচ্ছে যে হাদির উপর হামলার পরও কিন্তু এ পর্যন্ত 4 জনকে গ্রেফতার করা হয়েছে, যেটা মূল যে আসামি যাকে ফয়সাল আহমেদ মাসুদ, আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন মাধ্যমে গণমাধ্যমে সে পালিয়ে গেছে। আমাদের আইনশৃঙ্খলা বাহিনী কিন্তু চেষ্টা করছে তাদেরকে ধরার জন্য। গতকাল রাতেও কবির নামে একজনকে গ্রেফতার করা হয়েছে, যেটা মাসুদ করিম, ফয়সাল মাসুদের ঘনিষ্ঠ। তো আমার কথা হচ্ছে নির্বাচন সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতির যেই হচ্ছে, এবং এই বাহিনী বা আমাদের যে আইনশৃঙ্খলা বাহিনী কি নির্বাচন অবাধ সুষ্ঠু করতে সক্ষমতা আছে, না আইনশৃঙ্খলা বাহিনীকে আরও আপনার জোরদার করতে হবে, তৎপরতা বাড়াতে হবে? দেখুন, এই প্রসঙ্গে আমার বক্তব্য হলো, নির্বাচন তো আমাদের ঘরের পাশে এসে গেছে, তাই না? নকিং অ্যাট দ্য ডোর এসছে পাশে। এখন প্রশ্ন হলো যে আইন শৃঙ্খলা বাহিনী যেটা আছে, নিশ্চয়ই তারা আরও কর্মতৎপরতা, তারা প্রচেষ্টাকে অব্যাহত রেখেছে এবং আরও অব্যাহত রাখুক, তার জন্য আমি অভিনন্দন জানাই যে তারা কাজ করবেন। আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি তো আমাদের বিশ্বাস স্থাপন করতেই হবে। কিন্তু আপনি যে চমৎকার কথাটি বলেছেন, এই আইন শৃঙ্খলা বাহিনীর সাথে আরও বেশি করে মনোযোগ অর্পণ করতে হবে, প্রয়োজন হলে নতুনভাবে আর এদেরকে আরও কর্মী বা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য বাড়িয়ে এটাকে আরও সচল করা, আরও অ্যাক্টিভ করা, আরও দায়িত্ব সম্পন্ন করা, এটা আপনি বলেছেন। আমি মনে করি যে সেটাই এখন প্রয়োজন। তাহলে আমাদের পরিপূর্ণতা লাভ করবে এবং নির্বাচন শান্তিপূর্ণ, অবাধ, নিরপেক্ষ হবে এবং সেটা আমাদের জন্য ভালো হবে, দেশের জন্য। আরেকটা বিষয় হচ্ছে আপনার 5 আগস্ট পরবর্তী যেই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে এর মধ্যে আদালতে ট্রাইব্যুনালে একটা রায় হয়েছে, সেকে আপনি মৃত্যুদণ্ড দিয়েছেন। তো আমরা দেখি যে আওয়ামী লীগের সাবেক নেতারা সহ শেখ হাসিনা সহ অনেকে ভারতে আশ্রয় নিয়েছেন। ভারতের সাথে আমাদের যে প্রত্যর্পণ চুক্তি রয়েছে সেই অনুযায়ী কিন্তু ফেরত দেওয়ার কথা, কিন্তু গভর্নমেন্টের পক্ষ থেকে বাংলাদেশ বারবার হলো এ বিষয়ে কোনো রেসপন্স করছে না ভারত। এমনকি আমরা দেখছি হাদির যারা অপরাধী তারাও ভারতে পালিয়ে গেছে। অর্থাৎ প্রতিবেশী দেশ ভারতের সাথে আমাদের কূটনৈতিক বা দ্বিপক্ষীয় যেই সম্পর্ক, এই যে বিশেষ করে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর এই সম্পর্ক যেন আস্তে আস্তে আপনার একেবারে খারাপের দিকে যাচ্ছে এবং ক্রমান্বয়ে অনেকে বলেছেন, দেখছেন যে ভারত যুদ্ধ বাজাতে চাচ্ছে বিভিন্ন পত্রিকা। এইটা কিভাবে দেখছেন? আচ্ছা, এই প্রসঙ্গে তাহলে আমাকে আরও একটু পিছনের দিকে যেতে হয়। প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন দেশ শাসনের দায়িত্ব পেয়েছিলেন, তখন কিন্তু তিনি প্রতিবেশী সকল দেশ এবং পৃথিবীর সকল দেশের সাথে বন্ধুত্ব, সহযোগিতার কামনার কথা বলেছিলেন, সার্ক গঠন করেছিলেন। জোট নিরপেক্ষ আন্দোলনের সমস্ত নীতিকে, আদর্শকে এক দেশের অভ্যন্তরীণ বিষয়ে অন্য দেশ যাতে হস্তক্ষেপ না করে এবং পরস্পরের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং অখণ্ডতাকে শ্রদ্ধার সাথে সম্পর্ক স্থাপন করতে হবে, তিনি সেটা করতে পেরেছিলেন। তারপরে ম্যাডাম খালেদা জিয়া দেশনেত্রী, তিনি আসবার পরেও সকলের সাথে কিন্তু সম্পর্ক এবং বন্ধুত্ব বজায় রেখেছিলেন। এরপরে আওয়ামী লীগ এসছে, কিন্তু আওয়ামী লীগের যে সবসময় তাদের দৃষ্টিভঙ্গি যে নিজের দেশটাকে, নিজের দেশের প্রতি কতটা মমত্ব, একটা যেন সত্যি কথা সকলেই বলতেন যে সেটা হলো তারা একটা যেন দাসানুদাস, অন্য একটা দেশের যেন স্বার্থের দিকেই বেশি দৃষ্টি। আমাদের দেশের যে আমাদের পানির প্রাপ্তি, তিস্তা, ফারাক্কা এবং আমাদের যে বাণিজ্যিক বৈষম্য, আমাদের দেশের উপর দিয়ে তাদেরকে সেখানে করিডোর দেওয়া, বহু ক্ষেত্রেই আজকে সেখানে একটা বিতর্ক রয়ে গেছে। তাহলে এখন বর্তমান অবস্থাটা কি? বর্তমান অবস্থাটা হচ্ছে এই যে আমরা বাংলাদেশ একটি ছোট দেশ হলেও শক্তিশালী দেশ, আমাদের একটা মর্যাদা আছে। আমরা নিঃসন্দেহে আমরা পার্শ্ববর্তী সকল দেশের প্রতি ভৌগোলিক অখণ্ডতা বজায় রেখে আমরা বন্ধুত্ব গড়ে তুলব, এটা আমাদের স্পষ্ট কথা। এবং বাংলাদেশে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, জৈন, পার্সি, যত ধরনের
মানুষ আছে এবং আমাদের পাহাড়ি পার্বত্য এলাকার সকল মানুষের সমানাধিকারের ভিত্তিতে আমাদের এই দেশ গড়ে উঠবে। এবং এটাই ছিল মুক্তিযুদ্ধের প্রধানতম কথা, আমাদের পরিপূর্ণ অসাম্প্রদায়িক হতে হবে। সুতরাং এত কিছু সত্ত্বেও আমরা ভারতের সাথে বন্ধুত্ব করতে চাই, যেন কোনো শক্তি, ফ্যাসিবাদী শক্তি, যে আমাদের যে প্রত্যর্পণ চুক্তি যেটা বলেছেন আপনি, অনুপ চেটিয়ারা ছিল আমাদের এখানে, আর অনেকেই ছিল, তাদেরকে আপনি জানেন নিশ্চয়ই যে তারা বিপ্লবী ছিল, আসামের সেই সব বিপ্লবী মানুষদের, তাদেরকেও সেখানে প্রত্যর্পণ করা হয়েছিল। সুতরাং আমরাও সেই সমমর্যাদার ভিত্তিতে আমরা সম্পর্ক স্থাপন করতে চাই। সুতরাং আদালতের রায়, রাষ্ট্রের সেখানে একটা সিদ্ধান্ত, সেটার প্রতি ভারত সেখানে সম্মান প্রদর্শন করবে বলে আমরা বিশ্বাস করি। সুতরাং আজকে অন্তর্বর্তীকালীন সরকার যে পদক্ষেপগুলো নিয়েছে এই ক্ষেত্রে, সেটা আজকে আইনগত, আন্তর্জাতিক আইন এবং আমাদের প্রচলিত আইন এবং মানবাধিকার, এই সব বিষয়গুলোকে আজকে সামনে রেখে আজকে ভারতের এটা মেনে নেওয়া উচিত। এবং আমরা আশা করি তারেক রহমান যে জিনিসটা বলেছেন, তারুণ্যের উত্থান এবং যে বিকাশ, সেটাও সঠিক। এবং আগামী দিনে একটি নির্বাচিত সরকার যদি এখানে আসেন, তারা দায়িত্ব গ্রহণ করবার পরেও বন্ধুত্বের পতাকা সমুন্নত রাখবেন এবং মুক্তিযুদ্ধের যে আকাঙ্ক্ষা ছিল, আজকে আমাদের এই দেশটাকে একটাই শোষণমুক্ত, এই দেশটাকে একটি গণতান্ত্রিক, কথা বলার স্বাধীনতা, শ্রমিক কৃষক সকল মানুষের অধিকার, বেকার শ্রমিকদের সেখান থেকে চাকুরি প্রাপ্তি নিশ্চয়তা, এবং যারা লেখাপড়া শিখবেন তাদের জন্য প্রতিটি ক্ষেত্রেই যেন তাদের অবস্থান সুদৃঢ় থাকে, সেদিকে দৃষ্টি দিতে হবে। বাংলাদেশের নির্বাচনকে সামনে রেখে আপনার গতকাল যুক্তরাষ্ট্র আপনার বলেছে বাংলাদেশে তাদের নাগরিকের জন্য ভ্রমণ সতর্কতা জারি করেছে, এবং জার্মানিও ঠিক একইভাবে তাদের দূত বলছে বাংলাদেশে যারা নাগরিক আছে তাদের জন্য ভ্রমণ সতর্কতা। বিশেষ করে তারা বলছে নির্বাচনকে সামনে রেখে সহিংসতা হতে পারে, এই কারণে তো আমরা দেখছি যে বিভিন্ন ক্ষেত্রে যখন এই ধরনের হয়, তারা এই ধরনের এই সতর্কতা জারি করে তাদের নাগরিকদের জন্য। এটা কিভাবে দেখছেন? এটাকে ধরেন এভাবে, আমরা তো নিশ্চয়ই এটা বলতে পারি যে আমাদের দেশের যে ঘটনাগুলো এখন ঘটছে, সেটা এত বেশি প্রচার, এত বেশি আন্দোলন বা এগুলো আমরা করছি, এটা খুবই স্বাভাবিক। সুতরাং এই সমস্ত দেশগুলো আমাদের দেশের বিপক্ষে বাইরের থেকে যে প্রচারগুলো করেছে অনেক মিডিয়া, সেগুলো থেকে আমাদের দেশের প্রতি এরকম ধরনের একটা তাদের দৃষ্টিভঙ্গি সেখানে থাকতে পারে। তাহলে এই ক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, এটা আমরা বরং বলি যে তারা হয়তো এই ভ্রমণ সতর্কতা বা আনুষঙ্গিক বিষয়গুলোকে দূর থেকে দেখলে মনে হবে যে এখানে বোধহয় মানুষ আর ঠিকভাবে আর কি বিচরণ করতে পারছে না, সেই জন্য এটা করেছে। তা আমাদের যেটা অন্তর্বর্তীকালীন সরকার এখন আছে, নির্বাচন কমিশন আছে, তাদের কর্তব্য হবে যেন এই উদ্বেগ যেন না থাকে, তাদের নিরাপত্তা এবং তাদের এখানে ভালোভাবে থাকার জন্যে তার ব্যবস্থা, তাদেরকে পদক্ষেপ গ্রহণ করতে হবে। যারা এখন প্রশাসনে আছে, যারা এখন সরকারের দায়িত্বে আছে, অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকার, এই বিষয়গুলোকে তাদের দেখতে হবে, এটা আমরা সবসময় কামনা করি। সাথে সাথে আরেকটি কথা বলা দরকার, এই অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচিত সরকার নয়, এটাকে অন্তর্বর্তীকালীন সরকার একটা আন্দোলন, একটা সংগ্রামের মাধ্যমে একটি ফ্যাসিবাদী সরকারের উৎখাতের পরে সেখান থেকে একটা অন্তর্বর্তীকালীন সরকার হয়েছে। সুতরাং এরা যে কাজগুলো করবেন তার সাথে কিন্তু সকল রাজনৈতিক দলের সহযোগিতা করতে হবে, এবং তাদেরও প্রত্যাশা করতে হবে এই সকল রাজনৈতিক দলের সহযোগিতা গ্রহণ করা। এর সাথে যে কথাটা আগেও বলা হয়েছে, আমাদের বাহিনী, সশস্ত্র বাহিনী আছে, বিভিন্ন বিভাগ আছে, তারা প্রশাসন আছে, প্রশাসন একটা বড় বিষয়, কিন্তু এই প্রশাসনের সকলের সহযোগিতার ভিত্তিতেই জাতীয় ঐক্য এবং যাতে এই ধরনের ভুল ভ্রান্তি যেন না থাকে যে আজকে বিদেশিদের নিরাপত্তা বিঘ্ন করছে, সেদিকে আমাদের অবশ্যই সকলকে ঐক্যবদ্ধ হয়ে। আরেকটা বিষয় হচ্ছে আপনার অনেকেই যে বিষয়টা নিয়ে বিভিন্ন আসছে ৭১ এবং ২৪কে একসাথে মিলিয়ে ফেলা, এটা নিয়ে অনেকেই বিতর্ক আছে। রাজনৈতিক দলগুলো বলছে যে একসাথে এটা মিলানো ঠিক হবে না, ৭১-৭১ মতো ২৪, এটা কিভাবে দেখছে? দেখুন, ৭১ সালের ছিল মহান মুক্তিযুদ্ধ, ৭১ সালে ছিল আমাদের এই বাংলাদেশের মানুষেরা যারা সুদীর্ঘকাল আমরা শোষিত, বঞ্চিত, লাঞ্ছিত হয়েছি,
সেই যুদ্ধ ছিল সর্বাত্মক যুদ্ধ, সর্বাত্মক বিপ্লব। বিপ্লব তো দুটি ধারা ছিল, একটা ধারা ছিল আপনার বামপন্থীদের জন্য, আর একটা এমনি গণতান্ত্রিক চেতনা দিয়ে যারা এসছেন ক্ষমতা, সেটি। তবুও সব মিলিয়েই আমরা দেশের মুক্তি চেয়েছিলাম, স্বাধীনতা চেয়েছিলাম। আর জুলাই বিপ্লব হচ্ছে এমন একটি শাসক, আধুনিক যুগেও যে এরকম শাসক বিনা নির্বাচনে, প্রকাশ্যভাবে এইভাবে বিনা ভোটে বা রাতের বেলার ভোটে অথবা নির্বাচন না করেই যে জয়লাভ করতে পারে 16-17টি বছর, এটা ভাই আপনিও একজন উচ্চশিক্ষিত মানুষ, আমরাও কিছু লেখাপড়া করেছি, আমাদের জন্য লজ্জার বিষয়। এটা কেমন করে হলো? আর যারা বলছেন যে মুক্তিযুদ্ধের মাধ্যমে তারা আওয়ামী লীগ দেশ এসে, তারা কেমন করে এটা পারলো বলেন? তত্ত্বাবধায়ক সরকারের আন্দোলন করে তত্ত্বাবধায়ক সরকারের বিষয়টা বিলোপ করে দেওয়া হলো। তারপরে সেখান থেকে নির্বাচন না করেই তারা সেখান থেকে নির্বাচিত হয়ে গেলেন, এবং সেখানে জাতীয় পার্টি তাদেরও ভাগাভাগি হলো। নির্বাচন হওয়ার আগে 150-এর বেশি সিট হয়েছে, আর অনেক কিছু হয়েছে, এত ডিটেলে যাওয়া যাবে না, কারণ 3-4টি নির্বাচন একটা এমন একটা হাস্যাস্পদ বিষয় হয়েছে, দুঃখজনক, বেদনাদায়ক হয়েছে। নানু ভাই, আমরা অনুষ্ঠানের বোধহয় একেবারেই শেষ আপনি যে প্রশ্নের উত্তরটা বলেছেন, আপনার 50 সেকেন্ডে বলতে হবে। আচ্ছা, এখন কথাটা হলো যে আপনি যে বিষয়টা বলেছেন, লাস্টের যে বিষয়টা বলেন, সেটা মানে 71-এর সাথে 24কে মিলানো ঠিক হবে? 71-এর সাথে 24কে এভাবে মিলানো যাবে না। 24কে 71কে 71-এর মর্যাদা দিতে হবে, 24কে 24-এর মর্যাদা দিতে হবে। সুতরাং দুটো আন্দোলনই আমাদের কাছে আজকে মহান, কিন্তু 71-এর মর্যাদা ভিন্ন। ওকে নানু ভাই, আপনাকে ধন্যবাদ। প্রিয় দর্শক, ফ্রন্ট পেজ অনুষ্ঠানে আজ এ পর্যন্তই। আগামীকাল দেখা হবে ঠিক একই সময়ে। আমাদের সাথে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভ সকাল।